বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন, আর এই ষষ্ঠ দফার নির্বাচনে এই রাজ্যের এখন পর্যন্ত মোট 8টি আসনে নির্বাচন রয়েছে, অর্থাৎ 25টি আসনে নির্বাচন ইতিমধ্যেই হয়ে গেছে। আর মাত্র 8টি আসন, তারপরে শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট 1 জুন আগামী সপ্তাহে। তো এই 8টি আসনে নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রই খুব গুরুত্বপূর্ণ, কারণ একদিকে হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, এই যে লাল মাটি যে জায়গা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই যে জায়গা, এই জায়গায় পদ্ম ফুটেছিল গত 2019 সালে নির্বাচনে। সেই পদ্ম এবার কি ধরে রাখা যাবে? অন্যদিকে পূর্ব মেদিনীপুর, সেখানের 2টি আসন কাঁথি, তমলুক, এবং পাশাপাশি মেদিনীপুর জেলার 2টি আসন মেদিনীপুর এবং ঘাটাল, এই 2টি আসনে কি এবার মেদিনীপুর যেমন ধরে রাখার লড়াই, তেমনি ঘাটাল, তমলুক, কাঁথি, এটাকে পুনরুদ্ধারের লড়াই বিজেপির কাছে। তো একে একে যদি আমরা এই 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 কেন্দ্রগুলো নিয়ে একটু আলোচনা করি, যে এইবারে কোন দিকে যেতে পারে, কোন আসন। যদি দেখা যায় যে বাঁকুড়া যে আসন, সে আসনটি হচ্ছে লড়াই সুভাষ সরকার বিজেপির, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস, এবং আহ নীলাঞ্জন দাশগুপ্ত সিপিএম এর প্রার্থী। আর এই বাঁকুড়ায় আহ একটা সময়ে ব অর্থাৎ বাঁকুড়া আর বয়ে বাসুদেব, মানে এটা এক এক সমার্থক ছিল, কারণ 1980 থেকে 2009 সাল পর্যন্ত টানা 9 বার এই আসন থেকে সিপিএম এর বাসুদেব আচারিয়া জয়লাভ করেছিলেন এবং লোকসভায় গিয়েছিলেন। 1980 সালে লোকসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে সিপিএম প্রার্থী করতে চেয়েছিল বিমান বসুকে, কিন্তু সিপিএম এর তৎকালীন রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্তকে বিমান জানিয়ে দেন তিনি সংগঠনেই থাকতে চান, ভোটে দাঁড়াতে না চাওয়া বিমানকে এত বড়, অতএব প্রমোদকে বাঁকুড়ার জন্য প্রার্থী খোঁজার ভার দেন। আর সেই সূত্রে বাঁকুড়ায় বাসুদেব আচারিয়ার নাম উঠে আসে। সিপিএম এর অনেকেই ঘরোয়া আলোচনায় বলতেন যে এই বাসুদেব আচারিয়া বিমান বসুর আবিষ্কার। এক সময় দুর্দান্ত প্রতাপ নেতা, পুরুলিয়ার ভূমিপুত্র বাসুদেবকে হারাতে বিরোধীরা অনেক চেষ্টা করলেও পারেননি। কিন্তু এই রাজ্যে পালাবদলের পর 2014 সালে এই বাসুদেব আচারিয়াকে হারিয়ে দেয় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে অভিনেত্রী মুনমুন সেনকে প্রার্থী করে বাসুদেব আচারিয়াকে হারিয়ে দেন। তারপরে ভোটেই আর দাঁড়াননি বাসুদেব আচারিয়া, তিনি রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ছিলেন। 2009 সালে তৎকালীন কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় 1 লাখেরও ভোটে হারেন। বাঁকুড়ায় বামেদের ভোট তখন 47.63%। তৃণমূলের সঙ্গে জোট ছিল কংগ্রেসের। সুব্রত কংগ্রেস প্রার্থী হয়ে পেয়েছিলেন 36.71% ভোট। বিজেপি প্রার্থী ছিলেন তৎকালীন দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা, তিনি ভোট পেয়েছিলেন 4.33%। কিন্তু 2014 সালে রাজনীতিতে পা রেখেই শ্রীমতী দেব বর্মা ওরফে মুনমুন সেন 98,000 ভোটে হারিয়ে দিয়েছিলেন বাসুদেব আচারিয়াকে। অন্যদিকে তৃতীয় স্থানে থাকলেও মোদি হাওয়ায় ভর করে বিজেপি প্রার্থী সুভাষ সরকার 20% বেশি ভোট পান। এবার যদি আমরা 2019 সালে নির্বাচনে একটু রেজাল্ট দেখি, এই বাঁকুড়ায় 2019 সালে বিজেপি ভোট পেয়েছিল 6,75,319, তৃণমূল ভোট পেয়েছিল 5,986,000 ভোট, এবং সিপিএম 1,02,82 ভোট, অর্থাৎ 49.73% ভোট পেয়েছিল বিজেপি। 36 দশমিক
89% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 7.38% ভোট পেয়েছিল সিপিএম। এবার সেই সিপিএম এবারে কেন্দ্রের মন্ত্রী চিকিৎসক সুভাষ সরকারকেই প্রার্থী করেছে বিজেপি। তবে বাকি দুই দলের ক্যান্ডিডেট বদলে গেছে। অরূপ চক্রবর্তী, জেলার ভূমিপুত্র, বাঁকুড়া লোকসভার অন্তর্গত টাংলাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী, যিনি একসময় বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন এবং জেলা সভাধিপতিও ছিলেন। গত লোকসভা নির্বাচনে নিরিখে বাঁকুড়ার 7টি বিধানসভাতেই পদ্ম শিবির এগিয়ে থাকলেও 2021 সালে 7টির মধ্যে 3টি জিতেছিল ঘাসফুল, তালড্যাংরা, রায়পুর এবং রানীবাঁধ। বিজেপি পেয়েছিল বাঁকুড়া, ছাতনা, রঘুনাথপুর এবং সালতোরা বিধানসভা। বাঁকুড়ার প্রাক্তন জেলা সভাপতি অরূপের উপরে তৃণমূলের ভরসা। এবারে এখন দেখার যে বাঁকুড়ার রাজনীতিতে বরাবর সুভাষ তথা বিজেপিকে চাপ রাখায়, যে সুভাষ সরকারকে চাপ রাখায় সফল হয়েছে অরূপ চক্রবর্তী, তাকে প্রার্থী করেছে। এবারে কি পুনরুদ্ধার করতে পারবেন এই আসন? নজর সেদিকেই। এবারে যদি আমরা আসি বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভার কথা মনে পড়লে প্রাক্তন ছবির ঘটনা মনে পড়ে যায় এবং সুজাতা মণ্ডল বনাম সৌমিত্র খাঁ, অর্থাৎ দুজনেই প্রাক্তন, একজন স্ত্রী একজন স্বামী। তা সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এবার পরস্পরের প্রার্থী। বাম জমানায় 80-র দশকের মাঝামাঝি এখানে রাজ্য সরকারের শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের তরফে বাঁকুড়া ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি করতে উদ্যোগী হয়েছিল, কিন্তু শহরের উপকণ্ঠে দ্বারিকা গোসাইপুর পঞ্চায়েত এলাকায় জমি অধিগ্রহণ হয়, তা নিয়ে বহু বিতর্কও হয়েছিল। 90-এর দশকের গোড়ার দিকে 196 একর জায়গা জুড়ে শিল্প তালুকের পথ চলা শুরু হয়েছিল। সীসা, ফেরো, অ্যালয়, সিমেন্ট, মুরগির খাবার তৈরির কারখানা তৈরি হয়। অন্য রাজ্য থেকেও সেখানে বহু শ্রমিক এসেছিলেন কাজ করতে, কিন্তু সেই বিষ্ণুপুর আজ সুখা শিল্পে সুখা এবং সত্যি সত্যি সেসব অতীত হয়ে গেছে। তো সেই বিষ্ণুপুরে এবারে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই। গত 2019 নির্বাচনের সময় সৌমিত্র এবং সুজাতা যৌথভাবে পদ্ম ফোটাতে এই বিষ্ণুপুরে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন। সেবার আইনি জটিলতায় সৌমিত্র বিষ্ণুপুরে ঢুকতেই পারেননি। গোটা লোকসভা এলাকা চষে ফেলেছিলেন তার সহধর্মিণী সুজাতা এবং শেষ পর্যন্ত বিষ্ণুপুরে জয় পায় বিজেপি এবং তার স্ত্রীকেই তিনি কৃতিত্ব দিয়েছিলেন। বছর দুয়েকের মধ্যেই সেই দম্পতি ভাঙন এবং দুজন দুই ফুলে, অর্থাৎ সুজাতা মণ্ডল চলে যান তৃণমূলে এবং তারপরে তৃণমূলে গিয়ে তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে আরামবাগ থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখানে মধুসূদন বাগের কাছে পরাজিত হন সুজাতা। কিন্তু 2023 সালে তাকে বাঁকুড়া থেকে শাসক দলের টিকিটে জেলা পরিষদ সদস্য হয়েছেন এবং পুরস্কার হিসেবে তাকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এইবার প্রাক্তনের হাত থেকে এই কেন্দ্র পুনরুদ্ধারের গুরুভার তার উপর পড়েছে। তবে হারানোরও কিছু নেই। সুজাতার আসন ধরে রাখার চ্যালেঞ্জ সৌমিত্রর। অঙ্কের হিসেবে যদিও তিনি এগিয়ে, গত লোকসভায় এই কেন্দ্রের একটি ছাড়া সব বিধানসভায় আসনে এগিয়েছিল বিজেপি, কিন্তু 2021 সালে 5টিতে জিতেছে তারা, যদিও বিষ্ণুপুর ও কতুলপুর বিজেপি বিধায়করা পরে তৃণমূলে যোগ দিয়েছে। এখন দেখার যে এই লড়াই কিভাবে হয়। স্ত্রী বনাম প্রাক্তন স্ত্রী এবং স্বামীর লড়াই, কে জেতে সেদিকেই নজর। এবার যদি আসি পুরুলিয়া বিহারের মামবুন জেলার স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ জুড়ে গিয়ে হয় পুরুলিয়া এবং এই আসন থেকে লোকসেবক সংঘের প্রার্থী 5বার জয়ী হয়েছিলেন। 1977 থেকে 2009 পর্যন্ত টানা 10টি নির্বাচনে জেতে বামেরা এবং 2014 তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো জিতলেও 2019 সালে তাকে হারিয়ে দেয় বিজেপির জ্যোতির্ময় মাহাতো। 2021 সালে বিধানসভা নির্বাচনে
এই লোকসভার অন্তর্গত বাঘমুন্ডি এবং মানবাজারে তৃণমূল যেতে বাকি 5টি অর্থাৎ বলরামপুর, জয়পুর, পাড়া, পুরুলিয়া, কাশীপুরে এই কেন্দ্রে আহ জিতেছে তৃণমূল বিজেপি। বলরামপুর, জয়পুর, পাড়া, পুরুলিয়া এবং কাশীপুর এই কেন্দ্রগুলো জিতেছিল এবং ষষ্ঠ দফায় ভোট এখন দেখার যে কি হয়। গতবার যদি একটু নজর রাখা যায় যে জ্যোতির্ময় সিং মাহাতো ভোট পেয়েছিলেন 6,68,107, মৃগাঙ্ক মাহাতো তৃণমূলের ভোট পেয়েছিলেন 4,63,375, নেপাল মাহাতো ভোট পেয়েছিলেন কংগ্রেসের 84,477। এবারেও সেই যে 3 প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, শান্তিরাম মাহাতো এবং নেপাল মাহাতো, মানে প্রথম যে 3 দলের প্রার্থী 3জনেই কিন্তু মাহাতো, এবং এখানে প্রায় 12 জন প্রার্থী রয়েছে নির্দল এবং অন্যান্য দল মিলেও। এবং অভূতপূর্বভাবে এখানে যেন মাহাতোদের লড়াই, প্রায় 8 জন প্রার্থী রয়েছেন যাদের পদবী মাহাতো। এখন দেখা যাক যে এই মাহাতো টাইটেল অর্থাৎ পদবীধারী জ্যোতির্ময় সিং মাহাতো নাকি শান্তিরাম মাহাতো, কে এখানে জয়ী হয় সেদিকেই নজর। আসছি পুরুলিয়া আসনে। পুরুলিয়া আসনে আহ যদি দেখি যে এইবারে পুরুলিয়া আসনেও নজর, কংগ্রেস এবং বাংলা কংগ্রেসের হাত ধরে 1977 সালে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে এই আসন সিপিএম এর দখলে গিয়েছিল। সেই জয়ের ধারা অব্যাহত ছিল টানা 10 বার 2009 লোকসভা ভোট পর্যন্ত। 2014 সালে তৃণমূল জয়ী হলেও 5 বছরের মাথাতেই বদল ঘটায় ঝাড়গ্রাম। জোড়াফুলকে হারিয়ে জয়ী হন পদ্ম প্রতীকের প্রার্থী কুনার হেমব্রম। যদিও তিনি এবার তৃণমূলে চলে গেছেন, তৃণমূলে যোগদান করেছেন এবং তিনি নিজেই বলেছিলেন যে তার ব্যক্তিগত কারণে তিনি প্রার্থী হবেন না, কিন্তু দেখা যায় যে তা গত সপ্তাহে তিনি তৃণমূলে যোগদান করেছেন। আহ এখন 2021 সালে এইখানে ঝাড়গ্রাম লোকসভা 7টি বিধানসভা আসন অর্থাৎ নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, বীরপুর, শালবনী এবং বান্দোয়ানে জেতে তৃণমূল প্রার্থীরা। এখন যদি আমরা এই ঝাড়গ্রাম কেন্দ্রের গত 2019 সালের রেজাল্টের আগে এখানে এবারে প্রার্থী করা হয়েছে প্রণত টুডু। তিনি চিকিৎসক এবং সেখানকার মানুষের কাছে জনপ্রিয় একজন চিকিৎসক, বিশেষ করে আদিবাসীদের কাছে। কালীপদ সোরেন তিনি আহ আহ বিশিষ্ট লেখক এবং তিনি তৃণমূলের প্রার্থী। সোনামণি টুডু সিপিএম এর প্রার্থী হয়েছেন এবং 2019 সালে এখানে কুনার হেমব্রম জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 6,26,583। বীরবাহা সরেন ছিলেন তৃণমূলের পক্ষে, তিনি 6,14,816 ভোট পান, মানে খুব কম মার্জিনে কিন্তু এখানে গতবার জয়ী হয়েছিল। এবং দেবলীনা হেমব্রম সিপিএম এর, তিনি 75,680 ভোট পেয়েছিলেন। এখন দেখার যে এই প্রণব টুডু তিনি সত্যি গতবারের কুনার হেমব্রমের আহ এই আসন ধরে রাখতে পারেন কিনা। এবার আসছি আমরা মেদিনীপুর। মেদিনীপুর আসনে যদি সত্যি সত্যি যে মেদিনীপুরের কথা শুনলেই একজনের নাম ভেসে ওঠে, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। এই আসন থেকে রাজ্য সভাপতি থাকাকালীন তিনি জয়ী হয়েছিলেন 2019 সালে এবং এই রাজ্যকে 18টি আসন তিনি দিয়েছিলেন। এবারে লোকসভা ভোটে দিলীপ ঘোষ টিকিট পাননি, তাকে টিকিট দেওয়া হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। কিন্তু এই মেদিনীপুরে টিকিট দেওয়া হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকে। অতীতে আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার কাছে হেরেছিলেন অগ্নিমিত্রা, তবে দলে তার উত্থান সেই শেয়ার বাজারকেও হার মানিয়ে দেবে। প্রথমে মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী, তারপর সাধারণ সম্পাদক, এরপরে বিধায়ক, তারপরে সাংসদ হওয়ার যুদ্ধে লড়েছেন। তিনি পেশায় তিনি ফ্যাশন ডিজাইনার, তার পোশাক শিল্প হলেও পুরো দুস্থ রাজনীতিক অগ্নিমিত্রার লড়াই এখন জেতার জন্য নয়, দিলীপ ঘোষের থেকেও বেশি ভোটে জেতার লড়াই তার। প্রার্থী হয়ে তিনি শুভেন্দু অর্থাৎ গড় তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তিনি তার পিতা শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন এবং তাই নিয়েও
আহ কম সমালোচনা হয়নি। তবে তিনি বলেছেন যে দিলীপ ঘোষই তো আমাকে মহিলা মোর্চার আহ দায়িত্ব দিয়েছিলেন, দিলীপ দার সময়ই আমার উত্থান, দিলীপ দার হয়ে আমি রাজনীতি করেছি, তাই আমি যতটা দিলীপ দার অগ্নিমিত্রা ঠিক ততটাই শুভেন্দু এবং সুকান্তর অগ্নিমিত্রা। এখন দেখার যে এই আসন, দিলীপ ঘোষের ফেলে যাওয়া আসন তিনি ধরে রাখতে পারেন কিনা। 2019 সালে 6,87,581 ভোট পেয়েছিলেন দিলীপ ঘোষ, তৃণমূল পেয়েছিল 5,96,96,990, এবং সিপিআই এ কেন্দ্র থেকে ভোট পেয়েছিল 62,406। এখন দেখার এই কেন্দ্র তিনি ধরে রাখতে পারেন কিনা। এরপরে আমরা যদি আসি আহ মেদিনীপুরের পরে কাঁথি। কাঁথি কাঁথি লড়াই এখন গড় রক্ষার লড়াই। অধিকারী গড় হিসেবে খ্যাত কাঁথিতে নয়া চ্যালেঞ্জ বিজেপি তথা শুভেন্দুর। বিধানসভার বিরোধী দলনেতা তার ভাইয়ের কাছে চ্যালেঞ্জটা হলো তাদের প্রমাণ করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রার্থী হওয়া নয়, আগে শিশির অধিকারী এখন শুভেন্দু অধিকারীকে দেখে সেখানকার মানুষ ভোট দেয়। সেখানেই পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের চ্যালেঞ্জটা ঠিক উল্টো। তাকে জিতে প্রমাণ করতে হবে কাঁথিতে অধিকারী পরিবারের জনপ্রিয়তা শুধু তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ছিল। প্রচারে নেমে বিজেপি প্রার্থী শুভেন্দু হাতিয়ার করছেন যে নরেন্দ্র মোদী এবং তার বিকশিত ভারতের স্লোগান, কেন্দ্রে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় আনার কথা, নির্বাচনের প্রচার চালাচ্ছেন। সঙ্গে তাদের বার্তা, কেন্দ্রে মোদী এলে কাঁথি তথা বাংলার উন্নতি সম্ভব হবে, এবং রাজ্যের শাসক দলের দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে মানুষ ভোটদানের অনুরোধ করছেন সৌমেন্দু অধিকারী। 2019 সালে সৌমেন্দুর বাবা শিশির অধিকারী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, 7,11,872 ভোট পেয়েছিলেন। দেবাশিস সামন্ত বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে 6 লক্ষ ভোট পেয়েছিলেন। এইখানে কিন্তু এই বিজেপির এই 6 লক্ষ ভোট আর অধিকারী পরিবারের ভোট যোগ করলে এবার কিন্তু জয় নিশ্চিত বলা যায়। আর পরিতোষ পট্টনায়ক 76,185 অর্থাৎ সিপিএম এর প্রার্থী হয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 6 লক্ষ ভোট বিজেপি পেয়েছিল 2019 সালে, সেই 6 লক্ষ ভোটের সঙ্গে যদি আর 1.5 লক্ষ ভোট নিয়ে আসা যায় তাহলেই কিন্তু কেল্লা ফতে করতে পারবেন শুভেন্দু অধিকারী। এখন দেখা এরপরে আমরা যদি আসি তমলুক আসন। তমলুক আসনের ইতিহাস দীর্ঘ। এখানে সতীশ সামন্ত থেকে সুশীল ধারার জেতা এই আসন একদিন তৃণমূলের হয়ে গেছিল নাকি শুভেন্দু অধিকারীর হয়ে গেছিল, এবার তারই পরীক্ষা। আহ গতবারে নীলবাড়ির লড়াইয়ে সরাসরি প্রার্থী হয়েছিলেন, আহ অর্থাৎ 2021 সালে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি লড়াই, এবং এটি ভিআইপি আসন হয়ে গেছিল। এবং এবার যেমন এই তমলুক আসন ভিআইপি হয়েছে, যে শুভেন্দু ভিআইপি আসন, আহ অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন, তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন। এবার এখন দেখার যে দীপেন্দু অধিকারী এখানকার সাংসদ ছিলেন, শুভেন্দুর ভাই, কিন্তু তাকে এবার টিকিট দেওয়া হয়নি। এখানে লড়াই অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম এর তরুণ ব্রিগেড সায়ন ভট্টাচার্যের লড়াই। আর এই কেন্দ্রে ভাইকে টিকিট না দিয়ে শুভেন্দু তার পছন্দের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করেছেন, যিনি বিতর্কিত বিচারপতির চেয়ারে বসে বিভিন্ন মামলা তিনি করেছেন এবং মন্তব্য করেছিলেন। তার জেরে সমাজের একটি অংশে এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে অভিজিৎ গণকে ঈশ্বর বা ভগবান মনে করতে শুরু করেছিলেন। সেই ভাবমূর্তির মধ্যেই বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাতারাতি রাজনীতিতে, এবং তমলুকের বিজেপি প্রার্থী ঘোষণা করা হয় তার নাম। এখন ঘটনা পরম্পরায় দেখে রাজ্যের শাসক শিবির মনে করছে এই যেন আগে থেকেই সব করা ঠিক। যদিও এই তমলুক কেন্দ্রে গতবার তৃণমূল ভোট পেয়েছিল 7,24,433, অর্থাৎ দীপেন্দু অধিকারী, এবং বিজেপি ভোট পেয়েছিল 5,34,268, এবং সিপিএম ভোট পেয়েছিল 1,36,129। অর্থাৎ এইখানেও এই যে 5,34,000 ভোট, অর্থাৎ প্রায় 2 লক্ষ ভোটের কাছাকাছি জিতেছিল তৃণমূল। এখানে বিজেপি 5,34,000 ভোট, এখান থেকে ভোট যদি
তুলে আনতে পারে, তাহলে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় নিশ্চিত বলা যায়। এরপরে আমরা আসবো ঘাটালে। ঘাটালের লড়াই, দুই অভিনেতার লড়াই। দেব একদিকে পরপর দুবার জয়ী হয়েছে, এবার তার হ্যাটট্রিকের পালা। আর অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায়, যিনি খড়গপুরের বিধায়ক, তার লড়াই। 2009 সালে এই আসনে পাঁশকুড়া লোকসভার অবলুপ্তি ঘটিয়ে এই কেন্দ্র তৈরি হয়েছিল। সেবার সিপিএম প্রার্থী পাঁশকুড়ার প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত জিতেছিলেন। 2014 এবং 2019 জয়ী হন দেব। এবং 2021 শুধুমাত্র ঘাটাল বিধানসভা কেন্দ্রটি বিজেপির ঝুলিতে গিয়েছিল, বাকি 6টি আসন পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর এবং কেশপুর দখল করেছিল তৃণমূল। এখন দেখার যে এই কেন্দ্রটা নিয়েও নানা মন্তব্য সামনে এসেছে। 2019 সালে 7,17,959 ভোট পেয়েছিলেন দীপক অধিকারী অর্থাৎ দেব, এবং ভারতী ঘোষ পেয়েছিলেন বিজেপি 6,99,986 ভোট। সিপিএম পেয়েছিল 97,060 ভোট। এখানেও কিন্তু যদি বিজেপি এ ভোটটা ধরে রাখতে পারে এবং তৃণমূলের যদি একটা পার্সেন্টেজ অফ ভোট কেটে যায়, তাহলে কিন্তু দীপক অধিকারীর জয়ের সম্ভাবনা কিন্তু খানিকটা স্তিমিত হয়ে পড়তে পারে। এখন দেখা যাক যে এই 8টি কেন্দ্রের লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটুকু বলা যায়। তো এটাও ঘটনা, প্রতিটা কেন্দ্রে বিশেষ করে তমলুক, কাঁথি এবং ঘাটাল, এই 3টি কেন্দ্রে যদি 2-3% ভোট এদিক ওদিক হয়ে যায়, তাহলে শাসক এবং বিরোধীদের মধ্যে কে জিতবে তা কিন্তু বলা যায়। এবং শাসকের ভোট যদি 2-3% এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আহ এই আসন ধরে রাখা মুশকিল হবে তৃণমূলের পক্ষে। এখন দেখার যে এই 8টি আসনে কারা জয়লাভ করবে সেটা জানা যাবে 4 জুন। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।